আমার প্রাণপ্রিয় ছেলেমেয়েরা, আজকে তোমাদের যেটা পড়াবো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স ইজ অফ থ্রি কাইন্ডস, অর্থাৎ গঠন অনুসারে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর পরিবর্তনও ভালোভাবে করতে হবে। এখন কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা যদি ধরতে না পারো তাহলে পরিবর্তন করার কোনো প্রশ্নই জাগে না। আগে সেন্টেন্স লিখলে যাতে ধরতে পারো যে এটাই সিম্পল, এটাই কমপ্লেক্স, এটাই কম্পাউন্ড, এরকম কিছু কৌশল আছে। সেই কৌশল অনুযায়ী সেন্টেন্সটাকে ধরতে হবে। তারপর হলো পরিবর্তন। যদি আমরা ধরতে না পারি তাহলে পরিবর্তনের কোনো প্রশ্নই জাগে না। কাজেই তোমাদের আগে আমি এই পরিবর্তন সম্বন্ধে কিছু কথাবার্তা বলবো। এটা যেমন এখানে লিখছি সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানেই সহজ, সরল। সিম্পল সেন্টেন্স সরল বাক্য, মানে সেন্টেন্সটা থাকবে সাদা সিধে। আর কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স শব্দের অর্থই হলো জটিল। কমপ্লেক্স সেন্টেন্স মানেই জটিল বাক্য। আর কম্পাউন্ড সেন্টেন্স শব্দের অর্থ হলো যৌগিক, মানে যোগ করে আমরা যা পাই। কম্পাউন্ড শব্দের অর্থ হলো যৌগিক। কম্পাউন্ড সেন্টেন্স যৌগিক বাক্য। এখন সিম্পল সেন্টেন্স কাকে বলে? সিম্পল সেন্টেন্স সম্বন্ধে আমরা জেনে নেই। এক নাম্বার লিখলাম কি সিম্পল সেন্টেন্স। এক নম্বরে সিম্পল সেন্টেন্স, যে সেন্টেন্স এ একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে। ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য বলে। তাহলে কি কন্ডিশনটা কি? সাবজেক্ট থাকবে একটা, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট, আর ফাইনাইট ভার্ব পাবো আমরা একটা। একাধিক ভার্ব থাকতে পারে, কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে একটা, আর সেন্টেন্সের সাবজেক্ট থাকবে একটা। ওইটা হলো সিম্পল সেন্টেন্স। যেমন লিখলাম উই রিড ইংলিশ, আমরা ইংরেজি পড়ি। হি রাইটস আ বুক, সে একটি বই লেখে। এটা হলো সিম্পল সেন্টেন্স। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। তাহলে কি, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এখন তোমার প্রশ্ন জাগতে পারে, ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা কি? ফাইনাইট ভার্বটা আমাদের চিনে নেওয়া যাক। যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য শেষ, মানে যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য শেষ, অর্থাৎ ওই ফাইনাইট ভার্বের সাথে তো অবজেক্টে আমরা খুঁজে পাবো, বা ওইটাই হলো ফাইনাইট ভার্ব। যেমন হি ড্রস আ পিকচার, সে একটি ছবি আঁকে। এই সাবজেক্ট, এর ভার্বের অবজেক্ট আছে। যে সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য শেষ। এখন যদি বলি সে ড্রস, সে আঁকে। কি আঁকে? তোমার প্রশ্ন থাকবে কি আঁকে? ছবি আঁকে, বাংলাদেশের মানচিত্র আঁকে, না অন্য কিছু আঁকতেছে? আর যখন লিখব সে ড্রস আ পিকচার, সে একটি ছবি আঁকে, তাহলে এই কী করতেছে? ছবিটা আঁকতেছে। এটাই হলো ফাইনাইট ভার্ব।
যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্য শেষ, মানে কোনো কিছু বোঝার আর বাদ থাকে না, তাকেই বলে ফাইনাইট ভার্ব। যে ভার্বের মাধ্যমে সেন্টেন্সের বক্তব্যটা কী এটা বোঝা যায় তাকেই বলে ফাইনাইট ভার্ব। তাহলে যে সেন্টেন্সে একটিমাত্র সাবজেক্ট ও একটিমাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলে সিম্পল সেন্টেন্স। এখন আসি আমরা 2 নাম্বার, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা কাকে বলে? অ্যান, বাট অর ব্যতীত আর অন্যান্য কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। অ্যান, বাট অর ব্যতীত অন্যান্য কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। তার মানে কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন থাকবে, অ্যান, বাট, অর থাকবে না, অন্যান্য কনজাংশন থাকবে, ওটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। যেমন লিখলাম, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ মে বি আ ক্যাডেট। ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো তাহলে ইউ মে বি এ ক্যাডেট, তুমি ক্যাডেট হতে পারো। অ্যান, বাট, অর, এই অ্যান, বাট, অর থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান, বাট, অর ব্যতীত মানে এগুলো বাদ দিয়ে আর অন্যান্য কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। শুধু দুটা সেন্টেন্সের মাঝখানেই কনজাংশন বসে না, সেন্টেন্সের শুরুতেও কনজাংশন ব্যবহৃত হয়ে দুইটা সেন্টেন্সকে একত্রিত করতে পারে। যদি সেন্টেন্সের মাঝখানে বসবে কনজাংশন তা নয়, সেন্টেন্সের শুরুতে বসেও দুইটা সেন্টেন্সকে একত্রিত করতে পারে। যেমন ইফ সেন্টেন্সের শুরুতে বসছে, ইফ, হোয়েন, হোয়াইল, দো, অল দো, এই সমস্ত কনজাংশন যদি সেন্টেন্সের শুরুতে বসে, প্রথম সেন্টেন্স শেষ, তারপর কমা, তারপর পরবর্তী সেন্টেন্স। যদি মাঝখানে বসে তাহলে আর কমা হবে না। এখন এখানে লিখছি, ইফ ইউ স্টাডি ওয়েল ইউ মে বি এ ক্যাডেট, যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো তাহলে ক্যাডেট হতে পারো। আবার এটাও এভাবে লিখতে পারি, ইউ মে বি এ ক্যাডেট ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি ক্যাডেট হতে পারো যদি তুমি ভালোভাবে লেখাপড়া করো। তাহলে এই ইফ কনজাংশন ইজ ওয়ান কাইন্ড অফ কনজাংশন, এটা সেন্টেন্সের শুরুতেও বসতে পারে আবার সেন্টেন্সের মাঝখানেও বসতে পারে। যখন সেন্টেন্সের শুরুতে ইফ ব্যবহার করব তখন প্রথম সেন্টেন্স শেষ, কমা, তারপর পরবর্তী সেন্টেন্স আমাদের লিখতে হবে। এখন কমপ্লেক্স সেন্টেন্সে যে ধরনের কনজাংশনগুলো আমরা পাই তার একটা লিস্ট করি। কমপ্লেক্স সেন্টেন্স এ ইফ অর্থ যদি, ডট ডট তাহলে, হোয়েন, হোয়াইল যখন, ডট ডট তখন, দো
although যদিও, তথাপি বা তবু। এরা যখন সেন্টেন্সের শুরুতে বসবে ওই ইফ অর্থ যদি, আর যে কমা থাকবে কমায় বোঝাবে তাহলে, ওরকম হোয়েন হোয়াইল এটা যখন সেন্টেন্সের শুরুতে বসবে যখন, আর কমায় বোঝাবে তখন। দো অল দো অনুরূপ, যদিও ওই কমায় বোঝাবো তথাপি বা তবু। অ্যাজ, সিন্স, বিকজ যেহেতু, সেহেতু। আর এরা যখন সেন্টেন্সের মাঝখানে থাকবে তখন এর অর্থ দাঁড়াবে কারণ। অ্যাজ, সিন্স, বিকজ সেন্টেন্সের শুরুতে বসলে এদের অর্থ যেহেতু, আর কমায় বোঝাবে সেহেতু। আর এরা যদি সেন্টেন্সের মাঝখানে বসে তখন বোঝাবে এদের অর্থ কারণ। হু, হুইজ, দ্যাট এর অর্থ যে, এরা মাঝখানে বসে। কমপ্লেক্স সেন্টেন্সে এরা মাঝখানে বসে, এদের অর্থ যে। হু, হুইজ, দ্যাট এর অর্থ যে। দিস ইজ হোয়াই এ কারণে। দ্যাট ইজ হোয়াই সে কারণে। হুইচ ইজ হোয়াই যে কারণে। সো দ্যাট ইন অর্ডার দ্যাট। আবার কখনো কখনো থাকে দ্যাট এর অর্থ যাতে, যার জন্যে, যার ফলে, যাতে করে এরকম অর্থ প্রকাশ পায়। তারপরে আসি আমরা সো ডট ডট দ্যাট এত ডট ডট যে। তারপরে হোয়ার যেখানে, হোয়াট যা কিছু, হোয়েন এভার যখনই, ইত্যাদি থাকে। অর্থাৎ যে ধরনের কনজাংশনগুলো লেখলাম অর্থ বুঝো বা নাইবা বুঝো, এই সমস্ত কনজাংশন যদি কোনো সেন্টেন্সে উল্লেখ থাকে তখন এদের ধরে নিতে হবে এরা কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সংজ্ঞাটা কি বলছি? অ্যান, বার্ড, অর ব্যতীত আর অন্যান্য কনজাংশন দ্বারা যুক্ত সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এখন আসবো 3 নাম্বার, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স অ্যান, বার্ড, অর দ্বারা যুক্ত সেন্টেন্সকে
কম্পাউন্ড সেন্টেন্স বলে। যেমন হি ইজ আ গুড স্টুডেন্ট and he may be a cadet. এই যে সেন্টেন্স লিখলাম, he is a good student and he may be a cadet, তাহলে আমার কথা কি, কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, এন ভার্ব অর দ্বারা যুক্ত সেন্টেন্সকেই কম্পাউন্ড সেন্টেন্স বলে। অর্থাৎ এন ভার্ব অর এই যে তিনটা কনজাংশন আছে, এই তিনটা কনজাংশনের কোনো না কোনো একটা সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবেই। আর এন ভার্ব অর এই তিনটার যে কোনো একটা থাকলেই কমপ্লেক্স সেন্টেন্স। এন ভার্ব অর নাই, অন্যান্য কনজাংশন আছে, ওটাই হলো কমপ্লেক্স সেন্টেন্স। এন ভার্ব অর থাকলে কম্পাউন্ড, এন ভার্ব অর ব্যতীত যদি অন্য কোনো কনজাংশন থাকে ওটা হলো কমপ্লেক্স। আর একটা মাত্র সাবজেক্ট, একটা মাত্র ফাইনাইট ভার্ব, ওটাই হলো সিম্পল। এখন একটা নোট লিখব বিস্তারিত জানার জন্য। কম্পাউন্ড সেন্টেন্স এ যে কনজাংশনগুলো আমরা পাইতে পারি, সো, ইয়েট, অ্যান, বাট, অর, নর, ফর। সো, ইয়েট, অ্যান, বাট, অর, নর, ফর ও দেয়ারফর কটা আছে? 1 2 3 4 5 6 7 8 কম্পাউন্ড সেন্টেন্স এ একবার মাস্টার ডিগ্রি পর্যন্ত। সো, ইয়েট, অ্যান, বাট, অর, নর, ফর ও দেয়ারফর, এই যে আটটার যে কোনো একটা থাকবে। এই আটটা কনজাংশনের একটাও নাই, ওই সেন্টেন্সটা নিঃসন্দেহে কমপ্লেক্স সেন্টেন্স। আর সো, ইয়েট, অ্যান, বাট, অর, নর, ফর ও দেয়ারফর এর যে কোনো একটা পাবো বসে, এটা সেন্টেন্সে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। কন্ডিশন কি, এটা সেন্টেন্সের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে একত্রে করবে। এই হলো কম্পাউন্ড সেন্টেন্সের কাজ। কমপ্লেক্স সেন্টেন্সের কাজও ঠিক তাই, কিন্তু কমপ্লেক্স আর কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা কি? কমপ্লেক্স সেন্টেন্সে দুটি সাবজেক্ট থাকবে, দুটি কমপক্ষে দুটি ভার্ব থাকবে। কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি সাবজেক্ট থাকবে, দুটি ভার্ব থাকবে। কমপ্লেক্সেও দুটা সেন্টেন্স দুটা ভার্ব, কম্পাউন্ড সেন্টেন্সেও দুটি সাবজেক্ট দুটা ভার্ব। কিন্তু কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে পার্থক্যটা কি? কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশনগুলো থাকবে, কম্পাউন্ড সেন্টেন্সে ওই কনজাংশনগুলো থাকবে না। অর্থাৎ কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশনগুলো থাকবে ওইগুলো কমপ্লেক্স সেন্টেন্সে থাকবে না। এই কনজাংশনগুলো ব্যবহারের কারণেই সেন্টেন্সটা কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কমপ্লেক্স সেন্টেন্সে যে সাবজেক্ট পাবো, কম্পাউন্ডে ওই সাবজেক্ট পাইতে পারি। কমপ্লেক্স সেন্টেন্সে যে ভার্ব, কম্পাউন্ডে ওই ভার্ব পাইতে পারি। কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সের যে কনজাংশনগুলো পাবো, কম্পাউন্ড সেন্টেন্সে ওই কনজাংশনগুলো পাবো না। আর কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো আমরা পাবো, কমপ্লেক্স সেন্টেন্সে ওই কনজাংশনগুলো পাবো না। কাজে যে তিন প্রকারের সেন্টেন্স লিখলাম, সংজ্ঞা সহকারে ঠোঁটস্থ করবা, আর সেই সাথে কেসটা একটু রিভিশন দিবা। কারণ এই সেন্টেন্সের পরিবর্তন যখন করব তখন কেস জানাটা জরুরি। বিশেষ করে কেস প্রধানত তিন প্রকার, নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ। এই কেসগুলো একটু রিভিশন দিবা। বড় করবো না শেষ দিব? তাহলে তোমাদের পড়া রইল এই তিনটা সেন্টেন্সের সংজ্ঞা, আর ওই যেই কেসটা একটু রিভিশন দিবা। পরের ক্লাসে এটার পরিবর্তন লিখে দিব। আচ্ছা, আজকের মতো এই পর্যন্ত রাখলাম। আল্লাহ হাফেজ, ভালো থেকো।